এরপর আসছি ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত হচ্ছে কোনো একটা পর্বত আগে থেকেই ভূপৃষ্ঠে অবস্থিত ছিল, তারপর সময়ের সাথে সাথে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যদি নিচের যে অংশ, নিচের যে কঠিন শিলা, সেটা যখন অবশিষ্ট আকারে পড়ে থাকে, তখন তাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। অনেক সময় এরকমও দেখা যায় যে কোনো একটা পর্বত তার নিচে আগ্নেয় উদ্বেধ রূপে একটা শিলা অবস্থান করে। বিভিন্ন বাহ্যিক শক্তির প্রভাবে এবং ক্ষয়ের প্রভাবে উপরের শিলা সেটা ক্ষয়ীভূত হতে থাকলে শেষে যে আগ্নেয় উদ্ভেদ, সেইটা কিন্তু কঠিন আকারে ভূপৃষ্ঠের উপর অবস্থান করতে থাকে। সেটা হবে হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের উদাহরণ কি? ভারতের আরাবল্লী, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান, ইউরোপের সিয়েরা নেভেদা ইত্যাদি। ক্ষয়জাত পর্বতের উৎপত্তি প্রধানত দুটো কারণে হয়ে থাকে। একটা হচ্ছে শিলা গঠনের অসমতা, অর্থাৎ কঠিন বা নরম শিলা যেখানে থাকে সেখানে উপরের নরম শিলা আস্তে আস্তে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কাজের ফলে ক্ষয়ে যেতে থাকে এবং ওই কঠিন শিলা সেটা ভূত্বকের উপরে অবস্থান করে এবং সেটাই ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট পর্বতের মতন অবস্থান করতে দেখা যায়। আর একটা হচ্ছে এক্ষুনি যেটা বলছিলাম, পাললিক শিলাস্তরের উদ্বেধী আগ্নেয় শিলার প্রবেশ। পাললিক শিলার স্তর দিয়ে একটা হয়তো ভূমিরূপ ছিল বা পর্বত ছিল, তার নিচে অনেক সময় আগ্নেয় উদ্ভেদ প্রবেশ করে এবং ভূত্বকের নিচে সেটা সঞ্চিত হতে থাকে। আস্তে আস্তে উপরের ওই পাললিক শিলার আচ্ছাদন বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয়ীভূত হয়ে যায়। এবার ক্ষয়ীভূত হয়ে যাওয়ার পর ওই যে আগ্নেয় উদ্ভেদ, সেইটা কিন্তু ভূত্বকের উপরে আত্মপ্রকাশ করে এবং ভূপৃষ্ঠে সেটা উন্মুক্ত হয়ে আস্তে আস্তে ক্ষয়জাত পর্বত আকারে অবস্থান করতে থাকে। যেমন ভারতের প্রাচীন বঙ্গিল পর্বত আরাবল্লী, সেটা দীর্ঘদিন ধরে ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি না, এই ক্ষয়জাত পর্বতগুলো গম্বুজের মতন দেখতে হয় আর এর উচ্চতা খুব বেশি হয় না, যেহেতু ক্ষয়ীভূত হয়েছে দিনে দিনে সেটা। 2 নম্বরে হচ্ছে আকার আয়তন যথেষ্ট ছোট হয়। 3 নম্বরে বলছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়, তাই এর ঢালও বেশ কম হয়। 4এ বলছে বন্ধুরতা কম এবং উঁচু নিচুও কম হয়। কঠিন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়। আর প্রাচীন শিলার গুণাবলী বা শিলার বৈশিষ্ট্য নির্ণয় করা যায় এবং সেই পাহাড়ের বয়স কত বা সেই পর্বতের বয়স কত সেটাও ওই প্রাচীন শিলার থেকে অনুমান করা যায়। এখানে আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, যে একটা অবশ্যই সঞ্চয়জাত পর্বত, বহুদিন ধরে আগ্নেয় বিভিন্ন পদার্থ বা গলিত লাভা, ম্যাগমা ইত্যাদি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। আর ক্ষয়জাত পর্বত তো অবশ্যই দিনে দিনে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে সেটা গঠিত হয়। নেক্সট হচ্ছে, এরপর বলছে যে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে যেহেতু এটা তৈরি হয়, তাই জন্য এটা সঞ্চয়জাত পর্বত। আর ক্ষয়জাত পর্বত যেহেতু বিভিন্ন পর্বত বা উচ্চ মালভূমি ক্ষয়ীভূত হয়ে তৈরি হয় বা নগ্নীভূত হয়ে তৈরি হয়, তাই এটাকে বলা হয় নগ্নীভূত পর্বত। শেষ একটা যেটা পার্থক্য করেছে, যে আগ্নেয় পর্বতে অনেকগুলো একটি প্রধান এবং অনেকগুলো অপ্রধান জ্বালামুখ থাকে, আর ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে কোনো জ্বালামুখ থাকে না। তারপর কি বলছে, আগ্নেয় পর্বত অনেকগুলো কঠিন আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়। ক্ষয়জাত পর্বত আগ্নেয় শিলা এবং একই সাথে রূপান্তরিত শিলা দ্বারাও গঠিত হতে পারে। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে আকৃতি অনেকটা শঙ্কু আকৃতির হবে, ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে হবে অনুচ্চ গম্বুজের মতন। আগ্নেয় পর্বত বয়সে অপেক্ষাকৃত নবীন, কারণ সেটা অগ্নুদ্গম হবে এবং তার ফলে গঠিত হবে। আর ক্ষয়জাত পর্বত অত্যন্ত প্রাচীন, কারণ সেটা পূর্বে অনেক উঁচু ছিল, আস্তে আস্তে ক্ষয়ীভূত হয়ে ক্ষয়জাত পর্বতে গঠিত হয়েছে। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে সেটা অপেক্ষাকৃত বন্ধুর, উঁচু নিচু এবং ঢাল বেশ খাড়া হবে। ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে বন্ধুরতা কম হবে, ঢাল কম হবে। আগ্নেয় পার্বত্য অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ, আর ক্ষয়জাত পার্বত্য অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়।